আসসালামু আলাইকুম। আমরা আগের ক্লাসে সরলরেখার ঢাল সম্পর্কে জানছিলাম। আজকে আমরা যা জানবো সেটা হচ্ছে আমাদের বক্ররেখার ঢাল। হ্যাঁ, তো বক্ররেখার ঢাল জানার আগে আমরা একটু খেয়াল করি, আগে একটু ক্লাস রিভিউ করে দিই আমি। তোমাদের যদি মনে থাকে, আমি সরলরেখার একটা গ্রাফ সমীকরণ আঁকছিলাম, বা সরলরেখার আমাদের কী বলতে সমীকরণ y=mx + c, অথবা একটা ছিল তোমার y=mx, তাই না? আর ঢাল m সমান ছিল কি tan θ অথবা y2 - y1 / x2 - x1। তো এই কয়টা আমরা সমীকরণ আগের ক্লাসে দেখছিলাম, তাই তো? আজকে আমরা দেখব এই যে তোমার বক্ররেখার সমীকরণটা আসলে কীরকম হয়, বক্ররেখার সমীকরণ হওয়ার জন্য কী কী বৈশিষ্ট্য থাকা দরকার বক্ররেখার সমীকরণে। হ্যাঁ, তো মনে রাখবা, বক্ররেখার সমীকরণে x বা y এর পাওয়ার 1 এর থেকে বেশি হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবো। কী বললাম? এক্স বা ওয়াই বা এক্স ওয়াই মিলে পাওয়ারটা কী হবে আমাদের 1 এর তুলনায় বেশি হবে। অথবা তোমাকে যদি আমি উদাহরণ যেমন বলি, মনে করো আমি লিখলাম কি y=x² অথবা y=x³ বা মনে করো একটা দিলাম x=y³। এই ধরনের সমীকরণ যেগুলো কী হবে আমাদের, বা বলতে পারি এটাকে বক্ররেখার সমীকরণ হবে। কী হবে আমাদের? এগুলো বক্ররেখার সমীকরণ হবে। ক্লিয়ার হয়েছে? তো এই যে বক্ররেখার সমীকরণ আমি কীভাবে বুঝলাম, আসলে আমরা একটা গ্রাফ আঁকাই চেষ্টা করি, আমার চেষ্টা করি যে কীভাবে বক্ররেখাটা হয়। হ্যাঁ, খেয়াল করবো। হ্যাঁ, আমরা y=x³ এই রেখাটার একটা মানে গ্রাফ আঁকাইতে চাচ্ছি। এখন গ্রাফ আঁকানোর জন্য কী করতে হবে আমাদের কয়েকটা মান নিতে হবে, তাই না? এক্স ওয়াই। হ্যাঁ, এক্স এর মান যদি তুমি 0 বসাইতা তাহলে মান কত পাইতা? তখন পাইতা তুমি 0। এক্স এর মান যদি 1 বসাও মান কত পাবা? 1। এক্স এর মান যদি তুমি 2 বসাও তাহলে মান কত পাইতা? 8, তাই তো? এক্স এর মান 3 বসাইলে তুমি মান কত পাইতা? 27। এইটুকু মনে হলেই হবে, আর লাগবে না। খেয়াল করলাম আমি এক্স ওয়াই এর জন্য কয়েকটা মান বের করলাম, তাই না? স্থানাঙ্ক বের করলাম। এখন আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রাফ আঁকানো। উদ্দেশ্য কি আমাদের? একটা গ্রাফ আঁকানো। কীভাবে গ্রাফ আঁকাইতে পারি খেয়াল করবা। আমাদের এইদিকে এক্স, এইদিকে আমাদের ওয়াই। হ্যাঁ, একদিকে এক্স আর একদিকে আমাদের ওয়াই। ক্লিয়ার হয়েছে? একদিকে এক্স আর একদিকে ওয়াই হলো, আমাদের সমস্যা নেই। তো আমি কি করবো? 0, 0 বিন্দু বসাবো। এইটুকু আমাদের কত? 0,0 বিন্দু। ওকে, আচ্ছা। তারপরে মনে করো কি আছে? 1, 1। তাই না? এটা 1, এদিকে বেশি দিই 1, উপরে আমাদের এইটুকু 1। হ্যাঁ, এটা আমাদের কত হলো? 1, 1,1। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কত? 1,1। আবার খেয়াল করবো আমি কি করবো? 2,8। কি করতে হলো আমাদের? 2,8, তাই না? ধরে নাও এটা 2, এই অংশটুকু আমাদের 2, 8 মনে করো তোমার এই দিকে আসতেছে। হ্যাঁ, যদি তুমি ক্যালকুলেশন করেও দেখো এরকম একটা পাবা 2,8। হ্যাঁ, ধরে নাও এটা তোমার যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, এরকম 8টা পেলাম। ক্লিয়ার হয়েছে? তারপর মনে করো কি আছে আমাদের? 3,27। দেখো 3,27 অনেক দূরে, তাই না? এই যে 3 তোমার এরকম, এটা 3, 8, এখানে 8, তাই না? 8, 9, 10, 11, 12 এরকম মানে আমি 27 একটু দূরে পাবো, তাই তো? 3,27 আমি এরকম একটা গ্রাফ পাবো। যদি তুমি গ্রাফটা আঁকাও ভালোভাবে, গ্রাফ আঁকা করে যদি আঁকাও গ্রাফটা, তোমার গ্রাফটা পাবো এরকম। হ্যাঁ, আমি যদি ভুল না করি এরকম একটা গ্রাফ পাবা। আমি এরকম করে দিলাম। হ্যাঁ, এটাকে ধরলাম আমি 327। ওকে,
আর এই পয়েন্টটাকে ধরলাম আমি কত, এই যে এই পয়েন্টটাকে ধরলাম আমি 2.8, 2,8। ওকে, এরকম একটা গ্রাফ পাবো। যদি তুমি গ্রাফ কাগজে, গ্রাফ পেপারে বা লেক্সিতে তুমি গ্রাফটা আঁকাও, ঠিক সেমভাবে এরকম একটা গ্রাফটা তুমি পাইতা। হ্যাঁ, এখন কথা হলো আমাদের উদ্দেশ্য কি, গ্রাফের এই যে তুমি লেক্সিতে বলে বক্ররেখা পাইলা, এই বক্ররেখাটার ঢাল নির্ণয় করা। কী করতে হবে আমাদের, বক্ররেখাটার ঢাল নির্ণয় করতে হবে। আমি ঢাল কীভাবে নির্ণয় করতে পারি, তাই না? তো দেখো, আমরা যখন সরলরেখার ঢাল নির্ণয় করছিলাম, আমরা যখন সরলরেখার ঢাল করছিলাম, দেখো ঢালের জন্য আমাদের m = tan θ y2 - y1 x2 - x1, তাই না? ঢালের জন্য কি ছিল আমাদের, m = tan θ বা y2 - y1 x2 - x1। দেখো, ঢাল নির্ণয় করার জন্য আমাদের হয় x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা লাগতো, x অক্ষের সাথে কোণ কত সেটা লাগতো আমাদের, x অক্ষের সাথে কোণ আরেকটাই লাগতো, অথবা যে কোনো দুইটা বিন্দু নিতাম ওই বক্ররেখার, ওই দুইটা বিন্দুর থেকে আমরা ঢালটা নির্ণয় করতাম, ওই দুটো বিন্দু থেকে আমরা কি করতাম, ঢালটা নির্ণয় করতাম। ওকে, এখন খেয়াল করো, তাহলে আমি কি করবো এখানে, তাহলে যদি তুমি এখানে চাও, দেখো একটা কাজ করতে পারি আমি, দেখো বক্ররেখা, তাই না? এখন এই যে বক্ররেখা পাচ্ছ, এখন তুমি কি করলাম, এক্স অক্ষের সাথে। এখন খেয়াল করবা, প্রতিটা পয়েন্টে যখন তোমার আছে, এই যে তোমার পয়েন্ট আলাদা আলাদা পয়েন্ট আছে আমাদের, এই পয়েন্টগুলোর প্রতিটা কি পয়েন্টে একই রকম ঢাল পাবো, কোশ্চিন আগে এটা আমাদের। হ্যাঁ, তোমাদের কাছে এই কোশ্চিনটা থাকা উচিত আগে। ঢাল আগেরটা, দেখো আগে সরলরেখা ছিল, আমি যদি ভুল না করি, আগে একটা সরলরেখা পাইতা, তো এইটুকু আমাদের থিটা কোণ উৎপন্ন করছে, তোমরা বলতে m = tan θ, অথবা এখানে দুইটা পয়েন্ট ছিল আমাদের x1 y1 x2 y2, এরকম দুইটা পয়েন্ট ছিল। হ্যাঁ, তো এই পয়েন্ট থেকে তোমরা এখানে বের করতে, কিন্তু এখানে খেয়াল করবা সব দেখো একটা সরলরেখা ছিল, আর এখানে আমাদের কোনো একটা নির্দিষ্ট সরলরেখা নাই। তা আমরা কিভাবে ঢালটা নির্ণয় করতে পারি এখানে, তাহলে এই যে বক্ররেখার ঢালটা কিভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, এখন খেয়াল করবো, আমি বক্রের ঢাল জানার আগে একটা তোমাকে একটু সুন্দর একটা উদাহরণ দিই, একটা আমি ওই দিকে একটু আঁকাবো। হ্যাঁ, মনে করো এই বক্ররেখার ঢালটা গ্রাফটা পেলে তুমি এরকম, হ্যাঁ বক্র তোমার কাছে মনে করি এরকম একটা বক্ররেখা পাইলা, এরকম একটা বক্ররেখা আমাদের আছে। হ্যাঁ, এরকম একটা বক্ররেখা আছে। এখন খেয়াল করবা, আমি তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম, কি বলছিলাম লাস্ট ক্লাসে, তোমাদের যদি মনে থাকে লাস্ট ক্লাসে আমি একটা কথা বলছিলাম তোমাদের, যদি কোন একটা বিন্দু উপরের দিকে উঠে, m কখন পজিটিভ হয়, m পজিটিভ কখন হয়, m পজিটিভ হইতো রেখাটা উপরে দিকে গেলে, রেখা উপরে গেলে, তাই না? রেখা উপরে গেলে, তাই তো? মেন কথা হলো উন্নতি ছিল, এটা কি ছিল আমাদের, উন্নতি, তাই তো? উদ্যোগ নতি, এটা আমাদের ছিল, এই রেখাটা আমাদের ছিল, তাই না? উদ্যোগ নতি। ওকে, আচ্ছা, আবার খেয়াল করবা, এই নেগেটিভ ঢাল কখন নেগেটিভ হইতো আমাদের, যখন অবনতি হইতো, না? অবনতি মানে কি, নিচের দিকে অবনতি, তার মানে রেখাটা নিচের দিকে গেলে, রেখা নিচের দিকে গেলে, তাই তো? রেখা কোথায় গেলে, রেখাটা নিচের দিকে গেলে আমরা বলতাম সেটা কি আমাদের অবনতি যাবে, ঢাল নেগেটিভ, তাই না? এখন তুমি একটু চিন্তা করো, এই যে রেখাটা পাইলা, এখানে আমরা জিনিসগুলো পাইলাম, সেখানে কি কি ঘটনা ঘটতেছে। দেখো, তুমি যখন এই পয়েন্ট থেকে এই যে পয়েন্টের দিকে যাচ্ছ উপরের দিকে, তুমি যখন একটা থেকে আরেকটার দিকে যাচ্ছিলা, দেখো এইদিকে কিন্তু তোমার উপরের দিকে যাচ্ছে, তাই না? এইদিকে তোমার উপরের দিকে যাচ্ছিল, তাই তো? আবার খেয়াল করবা, এই যে তোমার একটা পয়েন্ট আছে এইদিকে, এই দিকে তুমি একটু খেয়াল করো, সবগুলো কিন্তু তোমার নিচের দিকে যাচ্ছে, তাই না? নিচের দিকে যাচ্ছিল, একদিকে উপরের দিকে যাচ্ছে, একদিকে আমাদের নিচের দিকে যাচ্ছে। তার মানে এখন খেয়াল করো, একটা মাঝে একটা পয়েন্ট পাবা তুমি, এই একটা পয়েন্ট, এই পয়েন্টের মনে করো এই দিক থেকে গেলে উপরের দিকে ওঠা হচ্ছে, এদিকে গেলে নিচের দিকে ওঠা হচ্ছে, তাই না? তো উপরের দিকে ওঠা মানে কি, তুমি বলবা এই পয়েন্টের এই দিকে তোমার সবগুলো পজিটিভ, কারণ আমরা উপরের দিকে উঠতেছি। ঠিক সেমভাবে এই যে তুমি লেখাটা নিচের দিকে, তাহলে এটার এইটুকু অংশ কি আমাদের নেগেটিভ, তাই না? ঠিক সেমভাবে দেখো, এই পুরোটা নেগেটিভ, এর মাঝে একটা পয়েন্ট পাবো আমরা, তারপর থেকে দেখো আমরা উপরের দিকে উঠতেছি। ঠিক সেমভাবে এখানে দেখবা, এইদিকে আমরা উপরের দিকে উঠতেছি, আবার এইদিকে আমরা নিচের দিকে নামতেছি। ঠিক সেমভাবে এখানেও দেখবা, একদিকে আমরা উপরের দিকে উঠতেছি, বা এখানে দেখবা একদিকে উপর দিক, একদিকে নিচের দিক, সব ক্ষেত্রে, তাই না? সব ক্ষেত্রেই দেখো তুমি একদিকে একটা উপরের দিকে, আবার নিচের দিকে, আবার নিচের দিকে, এইদিকে উপরের দিকে, তাই না? তো একবার খেয়াল করো, তুমি সরলরেখা আঁকছিলে কখনো, মানে এটাকে কি বলা হয়, সরলরেখা তোমার এটাকে কি যেন বলে, আমি ভুলে গেছি, যাই হোক। হ্যাঁ, এটা জিরো থাকে, তাই না? এইদিকে +1,
2 3 -1 -2 -3 এরকম হয়, তাই তো? খেয়াল করবো। তাহলে এর মধ্যে কী করতে হয় কেন জানো? 0 -2, তাই না? দেখো এইদিকে তোমার নেগেটিভ ছিল আর এইদিকে তোমার পজিটিভ, তার মাঝে কী থাকে সবসময়? তার মাঝে কিন্তু তোমার 0 থাকে, তাই না? তাহলে তুমি খেয়াল করবে এইদিকে তোমার ঢাল উপর দিকে উঠতেছে, তাই তুমি এইটুকু পজিটিভ পেলাম, এইদিকে ঢাল নিচের দিকে নেগেটিভ হচ্ছে, তাই না? তাহলে তুমি বলবো মাঝে এই যে একটা পয়েন্ট আছে আমাদের, তাহলে এটা কত হইতো আমাদের 0। ঠিক সেমভাবে এই পয়েন্টটুকু কত হবে? দেখো নিচের দিকে উঠতেছে মাইনাস, আবার প্লাস হচ্ছে, একটা মাইনাস একটা পয়েন্টের পর আবার প্লাস, তার মানে এটাকে বললো 0। ঠিক সেমভাবে তুমি এই পয়েন্টে কত পাইতা? এবার সেম সবগুলোতে আমাদের 0 হইতো, তাই না? সবগুলো আমাদের কত হইতো? 0। দেখো এখান থেকে তুমি একটা জিনিস আইডিয়া করতে পারলা, মনে হয় একটা জিনিস আইডিয়া করা আমাদের গেল, প্রতিটা পয়েন্টে বক্ররেখার প্রতিটা পয়েন্টে ঢাল আলাদা, বক্ররেখার প্রতিটা পয়েন্টে ঢাল আলাদা। যদি না হইতো তাহলে একটাতে 0, একটাতে পজিটিভ, একটা নেগেটিভ, কেন হইলো? একটাতে 0 নেগেটিভ, একটাতে 0, একটাতে পজিটিভ, তাই না? যে পজিটিভ 0 নেগেটিভ, আবার মনে হয় যে নেগেটিভ 0 পজিটিভ, তাই না? প্রতিটা পয়েন্টে আলাদা আলাদা মান পাচ্ছে, এইটুকু তো আমরা বুঝলাম। তাহলে মাথায় রাখবা বক্ররেখার প্রতিটি পয়েন্টে কী হবে? আমাদের ঢাল আলাদা হবে। কি বললাম আমি? বক্ররেখার প্রতিটি বিন্দুতে ঢাল আলাদা। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, বক্ররেখার প্রতিটা বিন্দুতে ঢাল আলাদা। এখন ঢাল যা আলাদা, এখন কথা হলে আমাদের নির্ণয় করতে হবে ঢাল, তাই না? ঢাল আলাদা বুঝলাম, কিন্তু আমি চাচ্ছি একটা পয়েন্টে ঢাল নির্ণয় করতে, একটা পয়েন্টে কি নির্ণয় করতে? ঢাল নির্ণয় করতে। এখন সেই ঢালটা কীভাবে পাবো? এখন তোমাদের কাছে দেখো তোমরা কী করবা, তোমাদেরকে তো সরলরেখার ঢাল বের করতে, তা সরলরেখার ঢালে এভাবে বের করতে, m = tan θ, হয় tan θ নিতা অথবা নিতা y2 - y1 x2 - x1, তাই না? তো এখন খেয়াল করবা, তুমি মনে করো চাইলে কি m = এই যে m = y2 - y1 x2 - x1, এটা নিয়ে ঢাল নিয়ে তুমি কি করলো? ধরো আমার পয়েন্টটা দিলাম আমি 2 আর একটা পয়েন্ট এর মধ্যে 8। হ্যাঁ, এই পয়েন্ট দুইটা থেকে আমি কি করলাম? ঢাল আঁকার চেষ্টা করলাম, ঢাল নির্ণয় করতে। ঢাল নির্ণয় করার জন্য তুমি কি করতে পারো? তুমি বলতে পারো এরকম y2 মানে কত? ঢাল m সমান 27/8/3 তাই না? এরকম বলতে পারি। তো মানে কত? 19 মানে হ্যাঁ 19। তাই তুমি বলবো এটা ঢাল। কথা হলো ভাইয়া, এটা কি আসলে আমাদের এই বক্ররেখার ঢাল? এটা কি আমাদের এই বক্ররেখার ঢাল? তা তুমি কি নির্ণয় করছো? দেখো তুমি কিন্তু নির্ণয় করছিলা এই যে তোমার 2,8 আর 3,8 নামে একটা আমাদের রেখা, সরলরেখা আছে। আমাদের এই গ্রামে একটা সরলরেখা আছে, এই যে সরলরেখা, তুমি কিন্তু এই সরলরেখাটা ঢাল নির্ণয় করছো। তুমি কিন্তু এই বক্ররেখাটা ঢাল নির্ণয় করে তুমি কোন কিসের ঢাল নির্ণয় করলা? তুমি কিন্তু ওই সরলরেখাটা ঢাল নির্ণয় করছো, তাই না? কারণ আমি জানি এটা কিসের সূত্রটা কাটছিল? দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল। এটা কাটছিল আমাদের দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল। কিন্তু আমাদের দরকার কি? আমার দরকার ওই বিন্দুটাতে ঢাল, কোনো একটা নির্দিষ্ট বিন্দু। আমি জানি, একটু আগেও দেখলাম বক্ররেখার প্রতিটা পয়েন্টে আলাদা আলাদা ঢাল থাকে। তাহলে আমরা কি চাইলেই এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ করতে পারবো? হ্যাঁ, এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ করা যাবে আমাদের। এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ করতে পারবা তুমি? চাইলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ করতে পারবা না। তাহলে ঝামেলা কোথায়? তাহলে আমাদের সমস্যা কি? আমাদের একটা বিন্দু নিয়ে ঢাল বের করতে হবে। তুমি চিন্তা করলে কীভাবে করা যায়? দেখো এখন তুমি চাচ্ছ ওই পয়েন্টে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা বের করতে। এখন এই পয়েন্টটা এক্স অক্ষের সাথে কত, একটা পয়েন্ট কি কখনো এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে? একটা পয়েন্ট কখনো এক্স অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করতে পারে? দেখো মানে তোমাকে বললাম এই পয়েন্ট এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে, পয়েন্ট কীভাবে নির্ণয় করবে? হয় তোমাকে বললাম এই পয়েন্টগামী একটা সরলরেখা, তাই না? এই পয়েন্টগামী একটা সরলরেখাটা তোমার এক্স এর সাথে কত একটা ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে, তাই না? তো আমি কি করবো তাহলে? দেখো আমি যদি এই পয়েন্ট একটা ছেদক আঁকি, কি স্পর্শক আঁকি, সরি কি আঁকি আমি এখানে? এই পয়েন্ট আমি একটা স্পর্শক আঁকি। স্পর্শক কি? এই পয়েন্টে আমি কি করতে হবে? আমাকে এই পয়েন্টে একটা স্পর্শক আঁকতে হবে, তাই তো? এই পয়েন্টে আমরা কি করবো? একটা স্পর্শক আঁকতে হবে। এই পয়েন্টে আমরা কি করবো? একটা স্পর্শক আঁকবো। স্পর্শক কি?
স্পর্শক কি তোমাদের কাছে মনে হয়? স্পর্শক এবং ছেদকের মধ্যে পার্থক্য বুঝি আমরা। দেখো স্পর্শক বোঝার আগে আমরা স্পর্শক এবং ছেদকের মধ্যে একটা পার্থক্য জানার চেষ্টা করি। হ্যাঁ, স্পর্শক এবং ছেদক। এখন খেয়াল করবা, এটা আমাদের একটা বৃত্ত, হ্যাঁ হয়নি যদিও ফিগার। আরে ও কালার আলাদা দিয়েছি। হ্যাঁ, এটা একটা আমাদের একটা বৃত্ত। হ্যাঁ, এটা কি আমাদের একটা, এই যে বৃত্ত পাইলাম আমরা, বৃত্তের ছেদক কোনটা বলতে পারবা? এই দেখো আমাদের ছেদক। হ্যাঁ, এটা কি ছেদক, তাই না? ছেদক আমাদের কয়টা পয়েন্টে ছেদ করছে? ছেদক কয়টা পয়েন্টে ছেদ করলো বলতে পারবা? ছেদক আমাদের কয়টা পয়েন্টে ছেদ করছে? ছেদক কিন্তু আমাদের দেখো 2টা পয়েন্টে ছেদ করছে। কয়টা পয়েন্টে? ছেদক আমাদের 2টা, এই একটা পয়েন্ট আর আমাদের এই একটা পয়েন্ট, তাই না? ছেদক তাহলে আমাদের কি করে? ছেদক আমাদের কোন একটা বক্ররেখার 2টা পয়েন্টে ছেদ করে, তাই তো? এখন স্পর্শক কি হবে? দেখো স্পর্শক কি, ওকে খেয়াল করবা, ছেদক আমাদের কি হয়েছে? ছেদক আমাদের দেখো 2টা পয়েন্টে, কিন্তু স্পর্শক মাথা রাখবে, স্পর্শক একটা পয়েন্টে ছেদ করবে। ছেদক কয়টা পয়েন্টে ছেদ করবে? ছেদক আমাদের 2টা পয়েন্টে ছেদ করবে। ছেদক কয়টা পয়েন্টে ছেদ করবে? ছেদক 2টা পয়েন্টে ছেদ করে। আর স্পর্শক কয়টা পয়েন্টে? একটা পয়েন্ট, তাই না? তার মানে একটু খেয়াল করবা, আমি একটা নির্দিষ্ট বক্ররেখার কি করলাম, আমি বক্ররেখার একটা পয়েন্টে আমি কি করলাম? একটা ছেদক আঁকলাম। বক্ররেখার একটা পয়েন্ট আমি কি করলাম? একটা ছেদক আঁকলাম, তাই তো? বক্ররেখার একটা পয়েন্ট আমি ছেদক আঁকলাম। এখন ছেদক স্পর্শক আঁকলাম। এখন স্পর্শক আঁকার পর মধ্য দিয়ে একটা কোণ পাবো, তাই না? মধ্য দিয়ে একটা কোণ থিটা পাবো মনে করো। কথা, তুমি কি এই থিটাটা জানো কত কোণ উৎপন্ন করে? তুমি কি একটা পয়েন্ট থেকে তুমি কি এই থিটাটা বের করতে পারবা? তোমাকে থিটাটা দেয়া থাকতে হবে, তাই না? এখন তোমাকে যদি থিটা দেয়া না থাকে ভাইয়া, তোমাকে যদি এই থিটাটা দেয়া না থাকে, তাহলে তুমি কিভাবে বের করতা কোশ্চেন, তাই না? এবং আমি কিভাবে বের করতে পারি দেখো, খেয়াল করবা। দেখো আমি ছেদক, তাই না? আমি ছেদকের সাহায্যে মেন গলা স্পর্শকের সাহায্যে বক্ররেখার ওই পয়েন্টে ঢাল নির্ণয় করতে পারবো, এইটুকু বুঝলাম আমার মনে হয়। দেখো আমি যেহেতু আমি কোনোভাবে যদি এই থিটাটা বের করতে পারি বা এই থিটার জন্য কোনো কিছু বের করতে পারি, তাহলে আমি বের করতে পারতাম। বা তুমি চিন্তা করতে পারো এই পয়েন্টের জন্য কোনো লম্ব বা কোণ অ্যাপ্লাই করতে পারলাম। মনে করো এই পয়েন্ট থেকে আমি কি এভাবে একটা লম্ব টানলাম, তার থিটা কোণ তুমি উত্তর করতে পারবো, তাই না? ভূমির ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, তুমি এভাবে ম্যাথ করতে পারতা, তাই না? তো আমার উদ্দেশ্য হচ্ছে ঠিক সেম জিনিসটা ওইভাবে ম্যাথ করার চেষ্টা করা। ওই পয়েন্টের জন্য লম্ব কত হয়, ভূমি কত হয়, তাই না? এই দুটো যদি পাই তাহলে ম্যাথ করতে পারবো। ঠিক সেম জিনিসটা আমরা এখানে করবো। হ্যাঁ, কিভাবে করবো দেখো, এই যে দেখো তুমি যদি বুঝো এই যে থিটা আছে, আমি আস্তে আস্তে দেখো ছেদক এবং স্পর্শক যদি বুঝবো, তাহলে দেখো আমরা কি বললাম, এই পয়েন্ট থেকে দেখো এটা কিন্তু আমাদের একটা ছেদক, তাই না? এটাও আমাদের একটা ছেদক, এটাও ছেদক, এটাও ছেদক, ছেদক। খেয়াল করবা আমি সবগুলো কিন্তু ছেদক আছি, শুধু একটা স্পর্শক। দেখো আমাদের এই রেখাটা, শুধুমাত্র এই রেখাটা আমাদের কি স্পর্শক, তাছাড়া বাকি সবগুলো কি আমাদের ছেদক। দেখো ছেদকের আমি কি বলতে পারি, ছেদকের 2টা বিন্দু, এই যে ছেদকের 2টা বিন্দু যত কাছাকাছি আসে, ছেদকের 2টা বিন্দু যত কাছাকাছি আসে, ছেদক আস্তে আস্তে আমাদের কি হচ্ছে দেখো স্পর্শ হয়ে যাচ্ছে না? ছেদক কি হচ্ছে আমাদের, ছেদকের 2টা বিন্দু যত কাছাকাছি আসতেছে, ছেদকটা কি হচ্ছে আস্তে আস্তে আমাদের একটা স্পর্শ হওয়ার চেষ্টা করতেছে, তাই তো? তো আমি কি বলতে পারি এরকম, ছেদকের 2টি বিন্দু যত কাছাকাছি হবে, কাছাকাছি হবে, ছেদক ততই স্পর্শক হওয়ার চেষ্টা করবে, স্পর্শক
হতে চাবে। বুঝেছি? তার মানে তুমি একটা খেয়াল করবা, যদি তুমি ছেদকের দুইটা পয়েন্ট খুব কাছাকাছি নাও, কত কাছাকাছি, যতটুকু তুমি কল্পনা করতে পারো তার থেকে বেশি কাছাকাছি, যদি কি করতে পারি আমরা ছেদকটাকে খুব কাছাকাছি নিতে পারি, ছেদকটাকে কি করতে পারি আমরা খুব কাছাকাছি নিতে পারি, তাহলে আমরা বলতে পারবো ছেদকের দুইটা বিন্দু যদি খুব কাছাকাছি নিতে পারি, তাহলে বলতে পারবো ওই ছেদকটা আমাদের কি হচ্ছে, স্পর্শক হয়ে যাচ্ছে। ওই ছেদকটা কি হচ্ছে আমাদের স্পর্শক হয়ে যাচ্ছে। ঠিক সেম কাজটা যদি আমি এখানে করার চেষ্টা করি, দেখো আমি কি করব, এই যে 2.8 আছে, এর খুব কাছাকাছি একটা পয়েন্ট নেব, এর খুব কাছাকাছি একটা পয়েন্ট নেব। হ্যাঁ, এর খুব কাছাকাছি একটা পয়েন্ট নিয়ে আমি একটা মান নির্ণয় করার চেষ্টা করবো। কি করলাম, কাছাকাছি নিয়ে একটা মান নির্ণয় করার চেষ্টা করবো। কিভাবে নির্ণয় করা যায় দেখো। আচ্ছা, আমি একটু গ্রাফটাকে একটু আলাদা করে রাখাই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে আমাদের। গ্যাপটা দেখা গেছিল কেমন, এরকম না, গ্যাপটা ছিল আমাদের এরকম। ধরে নাও এটা আমাদের 1,1, এইটুকু আমাদের কত 2,8, আর এই পয়েন্ট আছে আমাদের 3,27। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এখন কি দরকার আমাদের, এই যে 2,8 আছে তার খুব কাছাকাছি একটা পয়েন্ট নেই, কত কাছাকাছি নিতে পারে, তোমরা বলতে পারো 3,7, তাই না? তুমি কি বলতে পারো, একবার 3,7 নিয়ে দেখতে পারো। আমি খেয়াল করবো, আমি এটার জন্য একটা গ্রাফ আঁকাবো, একটা চার্ট আঁকাবো, হ্যাঁ, টেবিল করবো এটার জন্য। কীরকম টেবিল, এবার এক্স এর মান নিব, তার জন্য ওয়াই কত হয় সেটা বের করবো আমরা, তারপর আমরা ঢালের মানটা নির্ণয় করার চেষ্টা করবো। খেয়াল করবা, প্রথম কাজ কি, এক্স এর মান নিব, তারপর ওয়াই এর মান, তারপর একটা ঢালের মান আনার চেষ্টা করবো। কেন ঢালের মান চেষ্টা করবো, কারণ আমি চাবো এই 2,8 এর খুব কাছাকাছি একটা পয়েন্ট নিয়ে দেখতে যে তার ঢাল কত হয়। 2,8 এর যত কাছাকাছি যেতে পারি, খুব কাছাকাছি যাবো। হ্যাঁ, কিরকম করে খেয়াল করবা, 2,8, তাহলে তুমি বলবা দেখো 2,8 এর কাছাকাছি কত আমি দিলাম, মনে করো 2.5, একটা পয়েন্ট একটা মাঝে নিলাম, কত আমি এটা হচ্ছে তোমার কত, এটা মনে করো তোমার 2.5, হ্যাঁ 2.5, এই যে 2.5 পাইলাম, তার জন্য ওয়াই এর মান কত হবে, 2.5 এর জন্য ওয়াই এর মান কত হবে, 2.5 তারপর স্কোয়ার 6 পয়েন্ট, আচ্ছা স্কোয়ার না তো কিউব, 15.625, 15.625। তারপর কি করবো আমরা, মনে করো তারপর একটা পয়েন্ট নিলাম আমরা, আবার ডালটা আমরা একটু দেরি নিয়ে করি, আগে এক্স ওয়াই বের করি। হ্যাঁ, তার কাছাকাছি খুব একটা পয়েন্ট নিলাম আমি, মনে করো একটা 2.1 নিলাম। হ্যাঁ, 2.1 এর জন্য কত হয় সেটা বের করার চেষ্টা করি। 2.1 এর জন্য দেখো কত আছে আমরা, 2.1 9.261, 9.261। আরও কাছাকাছি নিলাম মনে করো একটা পয়েন্ট, ঠিক সেমভাবে এভাবে আমি যাব, এভাবে আস্তে আস্তে আমি কী করবো, কাছাকাছি যাবো। কীরকম কাছাকাছি, 2.01, এটার জন্য দেখার চেষ্টা করি কত হয়, 2.001, এটার জন্য কত হয় 2.0001, এটার জন্য কত হয় সেটা বের করার চেষ্টা করি। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আমি কী করবো, ডট ডট ডট, একদম শেষে আমি 2 পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। কত পর্যন্ত, 2 পর্যন্ত যাবো। এখন খেয়াল করবা, তাহলে কী করলাম আমি, 2.01, তাই না, 2.01। এখন 2.01 এর জন্য কত বছর দেখো, 8.120,601। তারপর দেখো খেয়াল করবো কী হলো আমাদের এখানে, 2.01 এর জন্য কত পাচ্ছি আমি, 8.12006,001। তারপর দেখো আরও একটা জিরো বাড়িয়ে দিলাম, 8.001200006। ওকে, তারপর ঠিক সেমভাবে এবার যদি আস্তে আস্তে যাও, তুমি এখানে কত পাবো, 8, তাই না, এইখানে পাবো আমি কত, 8। আচ্ছা, এখন খেয়াল করবো, এখন আমার উদ্দেশ্য কি, ঢাল বের করা। ঢালের জন্য সূত্র কি ছিল আমাদের, দেখো আমি আস্তে আস্তে দেখো কী করছিলাম, প্রথমে এই রেখাটার ঢাল বের করছিলাম, তারপর আস্তে আস্তে এটার ঢাল,
তারপর এই যে এটা ঢাল, আস্তে আস্তে আমি কি করতেছি দেখো, আস্তে আস্তে আমি দেখো ঢালটাকে ছেদক বানাচ্ছি, সরি ছেদকটাকে স্পর্শক বানাই, আস্তে আস্তে কি করলাম আমি ছেদকটাকে আমি কি বানাইলাম স্পর্শক বানানোর চেষ্টা করতেছি। দেখো খেয়াল করবো, আগে ছিল আমাদের এটা, আস্তে আস্তে আমি কি করলাম একটু কমাই দিলাম, আরো কমাই দিলাম, কমাই দিলাম, কমাই দিলাম, কমাই দিলাম, তার মানে কি আস্তে আস্তে আমি দেখো ছেদকটাকে কি করতেছি খুব কাছাকাছি নিয়ে যাচ্ছে, তাই না? আমি একটু আগে বলছিলাম ছেদককে যদি তুমি খুব কাছাকাছি নিয়ে যাও বা ছেদকের দুইটা পয়েন্ট যদি খুব কাছাকাছি থাকে তুমি কি পাবে, একটা স্পর্শকে হওয়ার চেষ্টা করবে। আমি ঠিক সেই কাজটাই করার চেষ্টা করছি। তার মানে কি কাছাকাছি যাইতে 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 আমি কি করবো, একবারে ওই পয়েন্টেই যাব, যার পর দেখবো তার মানটা কত বোঝাচ্ছে, যাওয়ার পর কি বুঝবো আমরা তার মানটা কত বোঝানোর চেষ্টা করতেছে সেটা নির্ণয় করার চেষ্টা করবো। খেয়াল করবো এখন, ওকে কিভাবে দেখো খেয়াল করবো, কই গেল আমাদের, হ্যাঁ ওদের ঢাল নির্ণয় করতে, তাই ঢাল নির্ণয় করো আস্তে আস্তে সবগুলো ঢালের নির্ণয় সূত্র কি ছিল আমাদের, ঢাল ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটা হচ্ছে তোমার ঢাল। এই ঢালটা বের করার চেষ্টা করতেছি, দেখো কি হবে আমাদের, দেখো খেয়াল করবা প্রথম কথা পদ 15 মাইনাস 15.625 মাইনাস দেখো কত পয়েন্ট ছিল তোমার 2.8, একটা হচ্ছে 2.8, একটা হচ্ছে তোমার এইটুকু, তাই না? 8 ভাগ কত আছে আমাদের বলো, এর আমি কত পাচ্ছি 2.5 মাইনাস 2, তার জন্য পাচ্ছ তুমি ঢাল কত এখানে 15.25। ওকে, তারপর আস্তে আস্তে আমি কি করবো দেখো আবার ঠিক সেম ভাবে কাজ করবো, কত কত আছে আমাদের 2.1 কত 9.261 মাইনাস 8, নিচে হচ্ছে তোমার 2.1 মাইনাস 1 2 মাইনাস 2। ওকে, তাহলে তুমি এখানে পাচ্ছ 12.61। ঠিক সেম ভাবে আমি কি করবো 8.120 601, নিচে হচ্ছে তোমার 2.01, হ্যাঁ 2.01, তার জন্য ঢাল হচ্ছে তোমার দেখো খেয়াল করবা 12.0601। তারপর খেয়াল করবো আমি কি করতেছি 8.012 6001 আর এখানে যে আরেকটা জিরো নিচে 0 12 কি বললাম আমি 8.020, তাই না? সরি 020 8.012006001, হ্যাঁ এখন আছে ঠিক আছে সমস্যা নেই 12.006001। আবার খেয়াল করবো কি করলাম আমি 8.0012 তিনটা জিরো আলহামদুলিল্লাহ সরি এটার জন্য পাচ্ছ তুমি 12.0060001, হ্যাঁ তুমি এরকম পাবা। ওকে খেয়াল করবা, আর শেষে যদি তুমি 2.8 দাও তার মানে কি পাবা ওই 0/0 পাবা। তুমি যদি ক্যালকুলেশন হিসাব করো ব্যাপারটা দেখো এইরকম না, তুমি দেখো 2.12 যত কাছাকাছি যাচ্ছ 2.12 যত কাছাকাছি দেখো খেয়াল করবা তুমি আস্তে 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 একটা নির্দিষ্ট মানে দেখে যাচ্ছ। আগে ছিল 2.5, আস্তে আস্তে আমি 2.8 দেখে যাচ্ছে, তাই না? দেখো আস্তে আস্তে আমি কত দেখে যাচ্ছি দেখো 2.0, তারপর তুমি কত করতে পারছো 2.0000001, তারপর আবার বন্ধ করতে পারো 2.0000001, তারপর তুমি আরো যেতে পারো 1 লক্ষটা 0 তারপরে 1, যদি তুমি দিতা 1 লক্ষটা 0 তারপরে 1, তার মানে কি হতো ব্যাপারটা কি বোঝাচ্ছিল তোমার দেখো
এই দিকে তুমি ঢালের মানটা দেখো কিরকম পাইতে 12.00 কিছু একটা পাইতা, তারপর 12 পয়েন্ট দেখো। তুমি খেয়াল করবা তুমি যত 2 এর দিকে যাইতে যাচ্ছ, তুমি যত 2 এর দিকে যাইতে যাচ্ছ, 2 এর যত কাছাকাছি যাইতে যাচ্ছি দেখো তুমি মানগুলো দেখো, সবগুলো ক্ষেত্রে দেখো মানগুলো আমাদের 12 যাচ্ছে, তাই না? 12 হইতে যাচ্ছে, তাই না? তুমি যদি 2 এর দিকে যাইতে যাইতা 2 এর দিকে যদি তুমি যাইতা, তাহলে তোমার কত একটা মান নির্দেশ করতে, একটা নির্দিষ্ট মান নির্দেশ করতো, তাই না? নির্দিষ্ট একটা মান নির্দেশ করতো, তাই না? খেয়াল করো তাহলে কি করলাম আমি, যদি তুমি 2 এর দিকে যাইতা, 2 এর দিকে গেলে ঢাল 12 যাইতে যাচ্ছে, তাই না? যেতে যাচ্ছে, এটাই তো যেতে যাচ্ছে। খেয়াল করবা তুমি যখন 2 এর দিকে যাচ্ছ, আবার বুঝো, খেয়াল একটু মনে রাখবা, তুমি যখন 2 এর দিকে যে 2.5 ছিল, আস্তে 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 আমি কি করলাম 2 এর কাছাকাছি যাচ্ছে, আস্তে আস্তে কি করলাম আমি 2 এর কাছাকাছি যাচ্ছি। যখন 2 এর কাছাকাছি যাচ্ছে তখন ঢালটা আমাদের কত নির্দেশ করতে, দেখো 12 কাছাকাছি নির্দেশ করতেছে। 2 এর কাছাকাছি গেলে 2 না, কিন্তু এক্স্যাক্টলি আমি 2 বলি, 2 এর কাছাকাছি গেলে আমার নির্দেশ করতে যেত 12 এর কাছাকাছি একটা মান নির্দেশ করতেছে। তার মানে কি আমি বলতে পারি, তুমি যদি 2 যাইতা, তুমি যদি 2 এ যাইতা, 2.8 বিন্দুতে যাইতা, তাহলে তুমি ঢাল কত পাইতা, ঢাল পাওয়া উচিত ছিল আমাদের কত, 12, তাই না? এই যে তুমি 12 পাচ্ছ, তুমি কিন্তু সূত্রে যদি অ্যাপ্লাই করতে 12, তো তুমি এরকম পাইতা না, 8 - 8 ভাগ 2 - 2 = 0/0। তার মানে তুমি দেখো, খেয়াল করবা তুমি 0/0 দিকে যাইতা, 0/0টাকে কি বলি আমরা, এটাকে আমরা বলি অনির্ণয়, তাই না? অনির্ণয়, এটাকে কি বলি আমরা, অনির্ণেয়, তাই তো? এটাকে বলি আমরা অনির্ণেয়। এখন কথা হলো, কিন্তু আমি যখন দেখছিলাম আমাদের এই অনির্ণয়ের মান হওয়া উচিত ছিল আমাদের কত, 12, তাই না? অনির্ণয়ের মান হওয়া উচিত ছিল কত আমাদের, 12। অনির্ণয়ের মান কত হওয়া উচিত ছিল আমাদের, 12। তাহলে তুমি একটু খেয়াল করো, আমি যদি এই যে এই অনির্ণয়ের মান নির্ণয় করতে পাইতাম, তাহলে কত হবে আমাদের, সেটা হওয়া উচিত আমাদের 12। এই যে 12 তুমি যে পদ্ধতি নির্ণয় করবা, 12টাকে তুমি যে পদ্ধতি নির্ণয় করবা, তার একটা সুন্দর একটা নাম আছে আমাদের, সেই নামটাকে আমরা বলি লিমিট। সেটাকে কি বলি আমরা, লিমিট। দেখো বক্ররেখার ঢাল নির্ণয় করার জন্য কি করা লাগলো আমাদের, একটা স্পর্শক নেওয়া লাগলো, স্পর্শকের ঢালটা নির্ণয় করার চেষ্টা করা লাগলো। স্পর্শকের ঢাল কিভাবে নির্ণয় করলাম, স্পর্শকের ঢাল নির্ণয় করার জন্য ছেদকটা আমি একটা ছেদক নিয়ে তার ঢাল নির্ণয় করার চেষ্টা করি। কি করলাম আমি, ছেদক নিয়ে ঢাল নির্ণয় করার চেষ্টা করলাম। ছেদকটা কোথায় আছে, ছেদকটাকে কোন দিকে রাখলাম আমরা, ছেদকটাকে খুব কাছাকাছি 2টা বিন্দুতে নিলাম। ছেদকটাকে কি করলাম, খুব কাছাকাছি 2টা পয়েন্টে ছেদক নির্ণয় করে তার ঢালটা নির্ণয় করলাম। সে তার ঢালটা যদি নির্ণয় করতে পারি, তখন দেখতে পাইতাম, যদি আমি ওই পয়েন্টটাকে খুব কাছাকাছি না নিয়ে ওই পয়েন্টের উপরিপাতিত করতাম, তখন দেখা যেত যে 0/0 দেখা যাচ্ছে, সেই 0/0 কি করতেছে, একটা নির্দিষ্ট মান নির্দেশ করতেছে, একটা নির্দিষ্ট মান নির্দেশ করতেছে, তাই না? তাহলে কি করলাম আমি, রেখা থেকে দেখলাম 0/0 একটি নির্দিষ্ট মান নির্দেশ করে। হ্যাঁ, 0/0 কি করতেছে, একটা নির্দিষ্ট মান নির্দেশ করতেছে। এই যে নির্দিষ্ট মান নির্দেশ করলো, কি বললাম, একটা নির্দিষ্ট মান নির্দেশ করলো, এই যে তোমার এটার একটা নির্দিষ্ট মান, এই যে নির্দিষ্ট মান হলো, সেই মানটাকে আমরা বলি লিমিটিং ভ্যালু। এটাকে কি বলি আমরা, লিমিটিং ভ্যালু। এটাকে কি বলা হয় আমাদের, লিমিটিং ভ্যালু বা সীমান্তিক মান, বুঝতে পারছি, বা সীমান্তিক মান। কিন্তু লিমিটিং ভ্যালু বা কি আমাদের, এটা সীমান্তিক মান। এইটুকু আমরা আশা করি বুঝছিলাম, তাই না? আশা করি আমরা বক্ররেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে তার একটা আমি ধারণা পেলাম, তাই না? এখন সেই ধারণা থেকে আমরা লিমিটটা কি সেটা জানার চেষ্টা করব। কি বলো, লিমিট জিনিসটা কি, লিমিট কিভাবে কাজ করে। দেখো, লিমিট বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, ফাংশন। লিমিট বোঝার জন্য কি বুঝতে হবে আমাদের, একটা ফাংশন। ফাংশন আসলে কি, ফাংশন তোমরা জানো ফাংশন কি, তো আমি লিমিট বোঝার জন্য আগে ফাংশন জিনিসটা একটু ধারণা দিই। ফাংশনের একটা
ফাংশন কি ব্যাপারটা এরকম, ধরে নাও এটা আমাদের একটা যন্ত্র, হ্যাঁ এটা আমাদের কি একটা যন্ত্র। এইদিকে সেই যন্ত্রের মধ্যে এখানে যদি তুমি কমলা দাও, যন্ত্রের এইদিকে যদি কমলা দাও, তাই এই দিক থেকে আমাদের একটা কমলার জুস বের হয়ে যাবে। কি হবে আমাদের কমলার জুস। হ্যাঁ এই জিনিসটাই মেনলি আমাদের ফাংশন। এই যে তুমি এই যে তোমার যন্ত্রটার যে পদ্ধতিতে কাজ করলো সেটাই মূলত আমাদেরকে একটা ফাংশন। আমি কিভাবে করতে পারি দেখো, আমি বলতে পারি দেখো কোনো একটা তুমি জিনিস নিলা, কিছু একটা নিলা, মনে করো কি বললাম আমি একটা কোনো জিনিসে এক্স দিলাম, আমি কোনো একটা জিনিসে এক্স দিলাম, এক্স দিচ্ছি আমি এক্স, তার যদি আউটপুট আমি এক্স স্কোয়ার পাইলাম, তার আউটপুট পাইলাম আমি এক্স স্কোয়ার। দেখো এই যে স্কোয়ার পাইলাম, এই যে স্কোয়ার, এটাই আমাদের একটা ফাংশন। এক্স দিলাম আমি, তার আউটপুট একটা পাইলাম এক্স স্কোয়ার। দেখো তা এই জিনিসটাকে আমরা কি বলবো একটা ফাংশন। এক্স দিলাম, আউটপুট পেলাম কি আমি এক্স স্কোয়ার, তাই না? এই যে তুমি দেখো যেটা আউটপুট দিচ্ছ কমলা আউটপুট দিচ্ছিলাম, এটাকে আমরা বলি ফাংশনের ডোমেন। এটাকে কি বলি আমরা ফাংশনের ডোমেন। হ্যাঁ আর তুমি যা পাইছিলা এটাকে বলি আমরা ফাংশনের রেঞ্জ। এটাকে কি বলি আমরা ফাংশনের রেঞ্জ। এটাকে কিভাবে প্রকাশ করা হয় দেখো, এফ অফ কমলার এফ অফ কমলা ইকুয়াল টু কি পাবো তুমি কমলার এফ অফ কমলা ইকুয়াল কি হলো কমলার জুস। তার মানে তুমি কি এই যে ইনপুট দিলা, এই ইনপুটটা কি তোমার ইনপুটটা হচ্ছে তোমার ডোমেন। এটুকু আমরা জানি, ক্লাস 9-10 পড়ে যাচ্ছিলাম। আর এখানে কমলা জুস পাইলে তুমি কি এটা আউটপুট পাচ্ছ, আউটপুট। এই আউটপুটটা আমাদের কি আউটপুটটা আছে আমাদের রেঞ্জ। আউটপুটটা কি আমাদের রেঞ্জ। তো আমি এইটুকু বুঝলাম একটা ফাংশন কিভাবে প্রকাশ করতে হয়। তো যেমন এখানে আমি বললাম ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফ অফ এক্স ইকুয়াল টু কি এক্স স্কোয়ার। তো ফাংশনকে কীভাবে প্রকাশ করতে হয় আমরা এইটুকু বুঝলাম। তো এখন খেয়াল করবা ফাংশনের থেকে আমরা লিমিট কীভাবে যাচ্ছে, লিমিটিং ভ্যালু কীভাবে বের করবো। ফাংশন থেকে আমরা লিমিটিং ভ্যালু কীভাবে বের করা যায়, ফাংশনের একটা লিমিটিং ভ্যালু। এটা বোঝার জন্য আমাদের একটা কাজ করি, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু। আমরা লিমিটিং ভ্যালু আঁকবো এবং সাথে সাথে আমি একটা গ্রাফ আঁকানোর চেষ্টা করবো। লিমিটিং ভ্যালু করবো, সাথে সাথে কী করবো আমরা একটা গ্রাফ আঁকানোর চেষ্টা করবো। কীভাবে করা যায় দেখো, এফ অফ এক্স দেওয়া আছে, এটাকে আমি চাইলে ওয়াই ধরতে পারি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু। এখন খেয়াল করবা এইদিকে তোমার এক্স, এইদিকে তোমার এফ অফ এক্স, তাই তো, বা ওয়াই তুমি যাই বলো। এখন এক্স এর মান মনে করো -1, এক্স এর মান কত তোমার -1, এক্স এর মান কত আমাদের -1, এক্স এর মান কত -1। যদি -1 হয় বলো তো এফ অফ এক্স এর মান কত হবে দেখো, -1 মানে কি 1। ঠিক আছে বলো, যদি 0 হইতো তাহলে হইতো 2, যদি 1 হতো তখন কত হইতো তুমি 3, তাই না? যদি 1.5 হইতো তখন কত পাইতা, তখন পাইতা তুমি 3.5। যদি 1.8 হইতো তখন কত পাইতা 3.8। যখন 1.9 হইতো তখন কত পাইতা 3.9। যখন 1.99 হইতো তখন কত পাইতা 3.99, তাই তো? এক্স এফ অফ এক্স এর মনে করে গেলাম আমি 1.999, তখন কত পাবা 3.999। এখন মনে করো একটা ঘর আমি ফাঁকা রাখলাম, আপাতত ফাঁকা রাখলাম তোমাদের সুবিধার জন্য, তবে 2.001 তখন কত পাবা তুমি 4.001। 2.01 এটার জন্য কত পাবা 4.01। 2.1 এর জন্য কত পাবা 4.1। 2.5 এর জন্য পাবা কত 4.5, তাই তো 4.5। 3 এর জন্য পাবা 5। ওকে খেয়াল করবা, আমি তোমাকে যদি কোশ্চেন করি এই যে তুমি ফাঁকা ঘর পাইলা, এই যে একটা ফাঁকা ঘর আমি লিখছি, ফাঁকা ঘরে আমি কত বসাইতে যাচ্ছি বলো তো দেখি। এই যে ফাঁকা ঘর, সেই ফাঁকা ঘরে আমি কত বসাইতে যাচ্ছি আর তার জন্য কত মান হইতে যাচ্ছে। আমি যেখানে ফাঁকা ঘরে একটা লিখছি সেই ফাঁকা ঘরে কত বসতে যাচ্ছে আমাদের। তোমরা খুব সহজেই বলবা, দেখো আমি কি করতেছি 0.1 -1 0 1 1.5 1.8 1.9
1.99 1.339, তারপর আমি একটা ঘর ফাঁকা রাখছি, আমি একটা ঘর কী করলাম ফাঁকা রাখলাম, ফাঁকা রাখার পরে তারপরে 2.001 2.01 2.1 2.5, তখন দেখা যাচ্ছে একটা দিকে এইদিকে আমি একটা দিকে যাচ্ছি চাইছিলাম, আবার উপরের দিকে আমি আরেকটা দিকে যেতে যাচ্ছিলাম, তাই না? এইদিকে একটা পয়েন্টের দিকে যাচ্ছে, এইদিকে একটা পয়েন্টের দিকে যাচ্ছে, তার মানে কত মান নির্দেশ করতেছি আমি, কত মান নির্দেশ করতেছি। এটা মনে হয় না তোমাদের কাছে আর কোনো কনফিউশন থাকার কথা। এটা আমি 2 লিখতে যাচ্ছি, এটা আমি কত লিখতে যাচ্ছি 2। এই 2 এর জন্য তুমি কত মান পাচ্ছ, 2 এর জন্য দেখো তুমি কত মান পাইতে যাচ্ছ, 4 এর মান দেখো এই দিকে দেখো আস্তে আস্তে দেখো 3.9 3.999, তারপর 4 থেকে বের হয়ে যাচ্ছে, তাই না? 4 থেকে বের হয়ে যাচ্ছে। এই যে তুমি পাইলা একটা নির্দিষ্ট মানের জন্য একটা নির্দিষ্ট মানের জন্য এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য ফাংশন একটা নির্দিষ্ট মান পাচ্ছ, সেই মানটাকে আমরা বলি ওই পয়েন্টের জন্য সীমান্তিক মান বা লিমিটিং ভ্যালু। ক্লিয়ার আছে? যেমন এটাকে বলবো আমরা কি লিমিট x টেন্ডস টু 2, যদি মানে এই লিমিট যদি 2 হয়, লিমিট x টেন্ডস টু মানে কি x টেন্ডস টু 2 মানে কি, এটাকে বলি আমরা x টেন্ডস টু 0, x টেন্ডস টু 2, x টেন্ডস টু 2, বুঝতে পারছি? তার মানে কি 2 এর কাছাকাছি যদি হয় বা 2 প্রায় 2 হতে চায়, যদি 2 কিন্তু না 2 যদি হতে চায়, তখন x প্লাস 2 তার মান 4 হতে যাবে। তার মানে কি বললাম, এক্সটা যদি 2 হতে চায়, তাহলে আমি যে f অফ x দিয়েছিলাম, এই f অফ x তার মানটা কত হইতে পারে, তার মানটা 4 হতে চাবে। ক্লিয়ার হয়েছি? এখন কথা হলো তোমাদের কাছে কোশ্চেন হইতে পারে, ভাইয়া আমি তো এখানে f অফ x, এই যে f অফ x এখানে দেওয়া আছে কি x প্লাস 2, এখানে আমি কি করব f অফ 2 এর জায়গায় এই যে 2 প্লাস 2 ইকুয়াল টু 4 লিখতে পারি, f অফ 2 প্লাস 2 ইকুয়াল টু 4 লিখতে পারি, তাই না? এখানে দেখো, এখানে আসলে তোমাদের সাথে আমার কোনো দ্বিমত নাই, তুমি চাইলে এভাবে লিখতে পাইতা, কিন্তু দেখো খেয়াল করবা, আমি তোমাকে একটা ফাংশন দিলাম f অফ x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, আরেকটা বললাম আমি f অফ x ইকুয়াল টু x, আচ্ছা f অফ x এটা তো আমরা একটু আগেই দেখলাম, f অফ x ইকুয়াল টু x প্লাস 2, এটা তোমরা বের করলে একটু আগে, এটা তোমার 2 নম্বর। বলো এখানে কি করবা, এই রেখাটাতে কি করতে পারি আমরা, এই জিনিসটাতে আমরা কি করতে পারি, বলো কি করতে পারি? দেখো খেয়াল করবা, খেয়াল করতে পারবা কিভাবে করা যায়। দেখো f অফ x মানে f অফ x গুলো x স্কয়ার মাইনাস 4 x মাইনাস 2 আছে যেহেতু, তুমি কি করলা f অফ 2 বিন্দুতে, হ্যাঁ x ইকুয়াল টু 2 হলে কত বের করবে সেটা x ইকুয়াল টু 2 বা এটার জন্য বের করবা। হ্যাঁ তাহলে কি করবা, x2 মানে কি 2 মাইনাস 2 4 মাইনাস 4, তার মানে কি 0/0 চলে আসলো, খুব সমস্যা। এখন কথা হলো এটার মান তাহলে কীভাবে হইলো 0/0, তাহলে মান কত হয়? আমরা একটু আগের ক্লাসে দেখছিলাম, লাস্ট ক্লাসে দেখছিলাম কি 0/0 একটা নির্দিষ্ট মান নির্দেশ করতেছে, যদিও এটাকে আমরা বলি কি অনির্ণয় তো আগে ছিল, তো 9 যখন করেছিল তখনের জন্য অনির্ণয়, কিন্তু এখন তোমরা জানো বড় হয়ে গেছো, এখন কি জানো 0/0 একটা নির্দিষ্ট মান নির্দেশ করে। 0/0 কি করে, একটা নির্দিষ্ট মান নির্দেশ করে, সেই নির্দিষ্ট মানটা কত, সেই নির্দিষ্ট মানটা আমাদের কত হবে, এখন কিভাবে বের করবা সেই নির্দিষ্ট মান? এই যে নির্দিষ্ট মানটা পাচ্ছ না তুমি, এটাই কারণে আমাদের লিমিটিং ভ্যালুটা দরকার। এই কারণে আমাদের কি দরকার, লিমিটিং ভ্যালুটা বের করা দরকার। এই কারণে আমাদের লিমিটিং, এখন কিভাবে করতে পারি দেখো, আমি চাইলে এভাবে লিখতে পারি, তোমাকে এভাবে দিতে হয়, লিমিট x টেন্ডস টু 2 x মাইনাস 2 x স্কোয়ার মাইনাস 4, কেমন খেয়াল করবা, তাহলে লিমিট x টেন্ডস টু 2 x মাইনাস 2, উপরে একটা সূত্র বলতেছে আমাদের x প্লাস 2 মাইনাস x মাইনাস 2, এটা একটা কাটাকাটি, লিমিট x টেন্ডস টু 2 x প্লাস 2 ইকুয়াল টু 4, তাই না? x এর মান যদি তুমি 2 বসাও তাহলে 4 পাচ্ছ। তার মানে কি, যদি তুমি এই রেখাতে যদি 2 লিমিট x এর মান 2 এর কাছাকাছি যাইতা, x এর মান 2 এর কাছাকাছি এর মান কত পাইতা, x 4 পাইতা, তার মান কত পাইতা তুমি 4। এখন তোমার কাছে কোশ্চেন হতে পারে, ভাইয়া আমি তো এই কাজটা আগেও করতে পাইতাম, আমি এই কাজটা আগেই তো করতে পাইতাম, আপনি আবার এখন বললেন কেন, এভাবে লিমিট দিয়ে কেন করলাম, আমি তো এভাবে করতে পাইতাম, f অফ x প্লাস 2 x মাইনাস 2 বাই x প্লাস 2,
সরি এক্স মাইনাস টু, এই এক্স মাইনাস টু কাটাকাটি এক্স প্লাস টু, এফ অফ টু ইকুয়াল টু 4। হ্যাঁ, এভাবে ম্যাথ করতে পারতাম, তোমার কাছে কোশ্চেন হইতেই পারে। হ্যাঁ, তুমি এভাবে করতে পারতো। এখন কথা হলো ভাইয়া, এই ফাংশন আর এফ অফ এক্স, এই ফাংশন কি একই জিনিস? দুইটা ফাংশন কি আমাদের একই জিনিস? কোশ্চেন তোমাদের কাছে, দুইটা ফাংশন কি একই জিনিস? হ্যাঁ বলতে পারো ভাইয়া, এখান থেকে তো ক্যালকুলেশন করে এটা আসলাম, বলো তো দেখি ফাংশনের ডোমেন আর রেঞ্জ কত? এই ফাংশনের ডোমেন কত আর এই ফাংশনের ডোমেন কত? তুমি বাবা দেখো, তুমি যদি এই ফাংশনটা নির্ণয় করো, ফাংশন মানে ডোমেন কি? তুমি যা দিতে পারছো তাই ডোমেন, তুমি যা এক্স এর মান যা দিতে পারছো তাই তোমার ডোমেন। এটা এখানে দেখো, এই সমীকরণের জন্য ডোমেন দেখো তোমার কিন্তু আর, এই সমীকরণের ডোমেন কত? আর। কারণ কি? তুমি সকল বাস্তব সংখ্যাই এই সমীকরণের মধ্যে দিতে পারবা, 1 2 3 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি যাই আছে তুমি এর মধ্যে ইনপুট দিতে পারবা, তাই না? এর মধ্যে কি করতে পারবা? ইনপুট দিতে পারবা। কিন্তু ভাইয়া এই যে তোমার সমীকরণ আছে আমাদের, এই সমীকরণে তুমি কি চাইলেই এক্স এর মান 2 বসাইতে পারো? তার মানে কি দেখো, এখানে 2 বসানো যাবে না চাইলে। তা এই ডোমেনটা কত হবে? ডোমেনটা এখানে হবে আমাদের আর মাইনাস 2, তাই না? এখানে ডোমেন কত আমাদের? 2 ছাড়া বাকি সব কিছু, এখানে 2 ছাড়া বাকি সব কিছু, আর এখানে কি আমাদের সব কিছুই দিতে পারবো। তাহলে কি ভাইয়া ফাংশন দুটো একই হবে? কোনো একটা ফাংশন একই হওয়ার শর্ত কি ডোমেন রেঞ্জ একই হওয়া? এখানে কি আমাদের হইলো? এই দুটো ফাংশন কি আমাদের একই হবে? কখনোই একই হবে না, বুঝতে পারছি? যদি ফাংশন আমাদের একই না হয়, তুমি দেখো তুমি যা বের করছিলা, এই যে এফ অফ 2, তুমি এটা যেভাবে করছিলা, এটা হচ্ছে তোমার এফ অফ এক্স প্লাস টু ফাংশনের লিমিটিং ভ্যালু। এক্স প্লাস টু ফাংশনের কি এটা আমাদের লিমিটিং ভ্যালু, কিন্তু আমি তোমাকে বের করতে বলছিলাম কোনটার? বের করতে বলছিলাম এই ফাংশনের লিমিটিং ভ্যালু। এই ফাংশনের লিমিটিং ভ্যালু কত হবে তাহলে আমাদের কিভাবে বের করবা? 2 এর মান এক্স যদি 2 হইতো, 2 হইতো, কিন্তু আমি বলিনি 2 হয়, আমি তোমাদের কি বলছি 2 হয়। 2 যদি হইতো তার মানটা আমাদের কত হইতো? 4 হইতো, এটা বলছে আমাদের। তার মানটা আমাদের 4 হইতো। এর কারণে কি করতে আমাদের লিমিট, এই জিনিসটা আমাদের নিয়ে আসতে হবে। এটাকে বলি আমরা অপারেটর। এটাকে কি বলি আমরা? অপারেটর, লিমিটিং অপারেটর। এটাকে কি বলবো আমরা? লিমিটিং অপারেটর। এক্স টেন্ডস টু কিছু একটা থাকতেই পারে, এক্স টেন্ডস টু a, এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 1 2 3 4, যাই হোক। তো এটাকে আমরা কি বলবো? আমরা লিমিটিং এটাকে বলবো আমরা অপারেটর। এই যে অপারেটর যুক্ত করলাম, অপারেটর যুক্ত করলে কি হয় আমাদের? দেখো অপারেটর যুক্ত করা মানে কি? মানে হচ্ছে আমাদের এই এক্সটা ভাইয়া 2 না, ডিরেক্ট 2 না, 2 এর খুব কাছাকাছি একটা বিন্দু, 2 এর খুব কাছাকাছি একটা মান। কত কাছাকাছি? তুমি যত কাছাকাছি কল্পনা করতে পারছো ভাইয়া, তার থেকেও বেশি কাছাকাছি। কত কাছাকাছি কল্পনা? 2 এর পর 1,00,000/1 না, তার থেকেও বড়, আর থেকে বেশি কাছাকাছি, তার থেকে আরো বেশি কাছাকাছি। যেমন 2 এর পর হইতে পারে সেটা 1,00,00,000 ইন্টু 1,00,00,000 পর 1, সেটাও না, তারপরে আরেকটা 0 দিয়ে 1 দিতে পারি আমরা। তার মানে তুমি যতটুকু কল্পনা করতে পারছো তার থেকেও বেশি কাছাকাছি 2 এর মানটা। তার মানে কি এইটুকু ডিরেক্ট 0 হচ্ছে না আমাদের, এইটুকু আমাদের ডিরেক্ট 0 হচ্ছে না। তার মানে তুমি এটার একটা মান পাবা, x-2 এর একটা মান 500, তাই না? x-2 এর একটা মান 500, তাই এই x-2 একটা মান, x-2 একটা মান, 0 0 কাটাকাটি করিনি কিন্তু। তুমি দেখো কি করছো এখানে যা করছো 0/0 কাটাকাটি করে 1 লিখছো তুমি, তাই না? দেখো x-2 কাটাকাটি করছো, x মান যদি 2 হয় তো 0 x+2/0, এটা একটা কাটাকাটি করে লিখছো কি x+2। বুঝতে পারছি? তুমি লিখছিলে কিন্তু এইভাবে, তুমি কিন্তু ম্যাথ করছো এভাবে, আসলে কি এভাবে হবে? আমি যেটা করছি দেখো, কিছু একটা মান পাচ্ছি, মনে করো এই মানটা h, এই মানটা কত আমাদের? h, তাহলে h ইন্টু h x+2, এই মানটা অনেক আমাদের ছোট, এই যে কাটাকাটি করলাম x+2 করলাম। দেখো তোমার ধরন আর আমার ধরনের মধ্যে পার্থক্য আছে। তুমি এখানে যেভাবে ম্যাথ করছিলা সেটাতে আর এখানে যেভাবে করলাম, দুইটার মধ্যে একটা তফাৎ আছে আমাদের। কিরকম তফাৎ? তুমি 0/0 কাটাকাটি করে 1 লিখছো, 0/0 কাটাকাটি করে কত লিখছো? 1। কিন্তু আমি 0/0 কাটিনি, আমি কাটছি খুব একটা ছোট্ট একটা ডিফারেন্স, সেই ডিফারেন্সকে আমি ধরলাম h কাটাকাটি করলাম করে x+2 লিখলাম। কি হয়েছে? তোমার কাটাকাটি আর আমার কাটাকাটি দেখো পার্থক্য, দেখো তোমার কাটাকাটি ভুল, কারণ 0/0 কাটাকাটি করা যায় না, 0/0 কাটাকাটি করা যায় না, কিন্তু আমি একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা কাটাকাটি করতে পারি একই রকম হলে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে একটু খেয়াল করো, লিমিট কেন আমাদের দরকার, এইটুকু বুঝলাম তো আমাদের।
লিমিট আমাদের কি কারণে দরকার এটুকু তো বুঝছি, যদি বুঝো আমাকে 2টা ম্যাথ করে দিবা, এটা আমি হোমওয়ার্ক দিব তোমাদের। হোমওয়ার্ক না? এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। কীরকম? লিমিট x টেন্স টু 3 x প্লাস 3, আচ্ছা x মাইনাস 3 দিই, x মাইনাস 3 x স্কোয়ার মাইনাস 9। 2 নম্বর লিমিট x টেন্স টু 0 x মাইনাস 2 x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3, হ্যাঁ 3 দিলে অনেক পাবা না, 4, ওকে। আচ্ছা এই 2টা ম্যাথ, এই 2টা তোমাদের হোমওয়ার্ক, ওকে। এখন খেয়াল করবো। আচ্ছা আরেকটা দিই, লিমিট x টেন্স টু 0 1 প্লাস সাইন x বাই কজ x, হ্যাঁ ওকে। এটা এই 3টাকে ম্যাথ করবা, ওকে। না পেলে আমাদের পেজে নক দিবা, আমরা জানাই দেবো, ওকে।